বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, দশম শ্রেণীর বাংলা, তার অন্তর্গত কবিতা। তোমরা জানো যে একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামীর লেখা। তো সেই কবিতার সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের যে কবিতাগুলো তোমরা দেখেছো ঠিক সেরকম ভাবেই প্রত্যেকটা অক্ষর এবং সেই অক্ষরের অর্থ এবং তার সম্পূর্ণ ব্যাখ্যা রূপে এবং তার বাহ্যিক অর্থ ও তার আভ্যন্তরীণ আলোচনা। তার আগে যারা এখনো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ এবং এডুকেশনাল এই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাও, যাতে করে তোমাদের ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে আরো অগ্রগতি করতে পারে এবং এর পরবর্তীতে বিভিন্ন প্রকার সাজেশন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা আরো আপ টু ডেট থাকতে পারো। তো যাই হোক, সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক আমাদের মূল আলোচনা, কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। তো প্রথমে বলে রাখা দরকার, দেখো, বর্তমানকার একজন খ্যাতনামা এবং আধুনিক কবি হলেন কবি জয় গোস্বামী। তো তিনি কিন্তু বাস্তব বিষয়ের উপরে বিভিন্ন তার কবিতা রচনা করেছেন। এছাড়াও তাকে মনে রাখতে হবে, তিনি কিন্তু মানুষের খুব গভীর যে কথাগুলো, অন্তরের কথাগুলো যেন কলমে এবং খাতায় একদম খুব মনের কথাগুলো খুব সুস্পষ্টভাবে বলে দিতে পারেন। তো তার এই কথাগুলোর মধ্যেই একটা গুরুত্বপূর্ণ যে কথা, সেই কথার যে রূপ সেটা প্রকাশ পেয়েছে আমাদের এই কবিতায়। সে কবিতাটা হলো অস্ত্রের বিরুদ্ধে গান। তো কবিতাটা পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কি বললাম নামটা আর একবার মাথায় রেখো, পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া হয়েছে। তো প্রথমেই আমি বলে রাখবো কবিতাটার নামের সম্পর্কে। প্রথম হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। আচ্ছা, অস্ত্র কি জিনিস, অস্ত্র কি কাজে লাগে আমরা কি জানি? অস্ত্র কিন্তু প্রথম কথা, সৃষ্টির সেই আদিকাল হতে প্রাচীনকাল থেকেই এর ব্যবহার হয়ে আসছে। কখনো বা সেটা রাজরাজার হাতে, কখনো বা সেটা দেশ শাসকের হাতে, কখনো বা বিভিন্ন মানুষ তার যে বুড়ো কর্ম বা খারাপ কাজ, সেই খারাপ কাজগুলোকে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই অস্ত্রের ব্যবহার করেছে। কিন্তু দেখো, এই অস্ত্রের ব্যবহারের ফলে কি ঘটেছে প্রকৃতপক্ষে? একদল মানুষকে আক্রমণ করেছে। মানে বিষয়টি কি? বিষয়টি হলো একটা দাঙ্গা, বিষয়টি হলো একটা হাঙ্গামা, একটা সর্বনাশের চিহ্ন। তাহলে অস্ত্রের যে রূপ, সেই রূপটা কিসের? অস্ত্রের রূপটাই কিন্তু একটা বাজে রূপ, একটা বিমর্ষ রূপ, একটা কষ্টের রূপ, ক্রন্দনের রূপ। যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য বিভীষিকা আমাদের সামনে ধ্বনিত হয়। কেন? কারণ এই অস্ত্র শব্দটা এমনই একটা শব্দ। তো যেখানে এই বাধা, যেখানে এই ভয়, যেখানে এই ভীত, সেই ভীতটা কেন আমাদের মধ্যে থাকবে? যার জন্য কিন্তু জয় গোস্বামী কলম ধরেছেন এবং কলমের খোঁচাতে তিনি কি লিখে ফেলেছেন? এই বিখ্যাত গান। কি গান? অস্ত্রের বিরুদ্ধে গান। এবার আমরা চলে আসি যে কবিতার যে মূল আলোচনা, সেই মূল আলোচনার প্রসঙ্গে। দেখো, মূল আলোচনা শুরুর আগে একটু কথা বলে রাখতে হয়। কি বলে রাখতে হয়? যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেন মানুষের হাতে অস্ত্র একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ক্ষেত্রে আগে যেমন কি হতো, বিভিন্ন রাষ্ট্র বিপ্লব, বিভৎস বড় যুদ্ধ, সেই যুদ্ধের ক্ষেত্রে অস্ত্রের ব্যবহার দেখা যেত। কিন্তু বর্তমানে মানুষের এই যে শক্তি প্রকাশের যে ক্ষমতা, এই ক্ষমতার লোভ মানুষকে যেন অস্ত্র ব্যবহারে আরো খুব গাঢ়ত্ব প্রকাশ করে দিয়েছে। ফলে মানুষ প্রচুর অস্ত্র ব্যবহার করছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে চারিদিকে কিন্তু একটা ভীতির আস্তরণ তৈরি হচ্ছে। তো সেই ভীতির আস্তরণ থেকে নিজেকে জাগরিত করার জন্য, নিজেকে বের করে আনার জন্য, শুধু নিজেকে নয়, কবি সমগ্র মানব জাতি, সমগ্র আমাদের সবাইকে এই অস্ত্রের বিরুদ্ধে আসার জন্য এই কবিতায় কিন্তু সম্মিলিত কণ্ঠে তিনি সবার ওপর আহ্বান করেছেন। কি আহ্বান করেছেন? না যে অস্ত্র ফেলে দাও, অস্ত্র রেখো না, অস্ত্র বাদ দাও, অস্ত্র বাদ দিয়ে মানুষকে কিসের মাধ্যমে ডাকো? না ভালোবাসার মাধ্যমে ডাকো। কি সেই ভালোবাসা? সেই ভালোবাসার রূপককে তিনি যেটা মনে করেছেন সেটি হলো গান। গানই পারে একমাত্র কি মানুষকে ভালোবাসতে, মানুষকে কাছে আনতে। সে তুমি গান জানো বা না জানো সেটা বড় কথা নয়, সেই গান তোমাকে গাইতে হবে। গানের আক্ষরিক অর্থ গান, কিন্তু মনের অর্থ কি? মনের অর্থ হলো ভালোবাসা। এই হলো এই কবিতার মূল কথা। এই ভাবনা নিয়েই কিন্তু কবি জয় গোস্বামী এই কবিতা লিখতে বসেছেন। এবার আমি যেটা যাব সেটা হলো মূল কবিতার পাঠ্যাংশ ভিত্তিক আলোচনা। দেখো, একদম প্রথম পর্বেই কি লেখা রয়েছে? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। তো আমি বলবো অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কেন? কারণ দেখো, জয় গোস্বামী যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি গেয়েছেন, এই কবিতাটি কিন্তু একটা অস্ত্র বিরোধী কবিতা।
কবিতায় অস্ত্র বিরোধিতা কিন্তু একটা খুব সাধারণ বিষয় নয়, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক কথা কি, প্রথম দিক দিয়ে তিনি একজন সমাজ ব্যক্তিত্ব এবং একজন গভীর সমাজ পর্যবেক্ষক। তো তিনি তার বাস্তব চোখে তিনি কি লক্ষ্য করেছেন যে সারা বিশ্বে, এমনকি স্বদেশে এবং আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে, প্রত্যেকেই কিন্তু অস্ত্রের ব্যবহার প্রচুর, এবং তাদের যে অস্ত্রের ব্যবহারের যে ধারা, এর ফলে সাধারণ মানুষের ভীতি সন্ত্রস্ত হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষ থেকে এই ভীতিটাকে সরিয়ে নেওয়ার জন্য, এই যে মানুষের বিপদ থেকে সরে নেওয়ার জন্য, বাঁচানোর জন্য, মানুষের রক্ত, মানুষের যে সহায় সম্বলীল ভাব, যে ভিটেমাটি হারা মানুষের যে কষ্ট, সেই কষ্টটাকে উদ্ধার করার জন্য, মৃতদেহের যে কষ্ট, মৃতদেহের যে মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য তিনি এই কথাটা বলেছেন। কাকে বলেছেন? যারা অস্ত্র ধারণ করে আছে বর্তমান বিশ্বে, সেই সমগ্র মানুষকে, সেই সমগ্র লোককে কিন্তু তিনি এই কথা বলেছেন। কি বলেছেন? অস্ত্র ফেলো। তো এটা হলো প্রথম শব্দের অর্থ। পরের লাইনটা দেখো কি বলছে, অস্ত্র রাখো পায়ে। কি বলছে? অস্ত্র কোথায় রাখতে বলেছে? পায়ে রাখতে বলেছে। কেন অস্ত্র পায়ে রাখতে বলার কারণ কি? কারণ হলো এই, আমি প্রথমেই বললাম যে এটা খুব ভয়ালো এবং ভয়ঙ্কর। অস্ত্রে হাতে থাকলে কি হয়, যে ধরে রাখে তার কাছে মনে হয় যে সেই সবকিছুর মালিক কিন্তু সে যা ইচ্ছে তাই কিছু করতে পারে, নিজের অহংকার বোধটা বেড়ে যায় এবং নিজের ক্ষমতা জাহির করার সে চেষ্টা করে। এই ভয়টা এবং মানুষের মধ্যে কি ভয় সৃষ্টি করে, তাই বলছে যে এই হাতে রাখলেই তোমার বিপদ, অতএব এটা হাতে রেখো না, এটা হাত থেকে নিচে পায়ে রাখো। কেননা তিনি জানেন অস্ত্র হাতে থাকলেই তার প্রয়োগ হবে। তাই অন্যকে ভয় দেখিয়ে কিংবা অন্যর যে বিশ্বাস বা ভালোবাসা, সেটা হনন করে ক্ষমতা দখলের যে চেষ্টা, সেই যে লুণ্ঠনের চেষ্টা, সেই চেষ্টা কখনো সার্থক হতে পারে না। এতে করে কি হয়? মনুষ্যত্ব বিসর্জিত হয়। তাই বলছে অস্ত্র হাতে রেখো না, যার যেখানে যা অস্ত্র আছে সেই অস্ত্র কোথায় রাখো না, পায়ে রাখো। মানে কি, নিচে রেখে দাও, ওটার ব্যবহার মোটেও করো না। পরের লাইন কি বলছে দেখো, আমি এখন হাজার হাতে পায়ে। হাজার হাতে পায়ে মানে কি? দেখো, হাজার হাতে পায়ে বলতে কবি এখানে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো অতিশয়োক্তি অলংকারের প্রয়োগ। বিষয়টি কি? বিষয়টি হলো তিনি একজন সামাজিক দায়বদ্ধ মানুষ হিসেবে লক্ষ্য করেছেন যে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার যে উগ্র বাসনা, সেই বাসনায় মানুষকে স্বভূমিতে পরবাসী করতে তৎপর যে অস্ত্রবাজ মানুষেরা, সেই মানুষেরা হাতে হাতে অস্ত্র নিয়ে উন্মত্ত হয়ে আছে। এই অস্ত্র কিসের? না, এই অস্ত্র হলো আগ্রাসনের বিরুদ্ধেই কিন্তু এগিয়ে আসা। তাই আর সময় নষ্ট না করে দুই হাত দুই পাকে তিনি হাজার হাত পা মনে করেছেন। কেন হাজার হাত পা? কারণ আমার দুটো হাত পা, তুমি যদি আসো তাহলে কটা হলো? চারটে হলো। আর একজন যদি আসে তাহলে কটা হলো? আরো দুটো বাড়লো। এরকম ভাবে যদি আমরা সবাই মিলে আসি তাহলে কি হবে? আমাদের এখন কটা হাত পা হবে? হাজার হাত পা হবে। এটা হলো একটা কথা। আর একটা কথা কি বলছে? আর একটা কথা বলছে আমার সমস্ত কিছু। মানে এখানে হাত মানে যে দুটো বিষয় সেটা নয়, এখানে আমার সম্পূর্ণটা, মানে আমার সবকিছু দিয়ে আমি চেষ্টা করছি। কি চেষ্টা করছি? না এগিয়ে আসার। কিসের জন্য এগিয়ে আসার? না অস্ত্র ফেলে এগিয়ে আসার। বোঝা গেল? পরের লাইন কি বলছে? উঠে দাঁড়াই। উঠে দাঁড়ায় মানে কি? ওই যে বললাম যে হাজার হাতে পেয়ে উঠে দাঁড়ায় মানে কি, আত্মসমর্পণ করার ভঙ্গিতে। ঠিক সেই একইভাবে উঠে দাঁড়িয়ে কি করেছি? আমার নিজেকে সম্পূর্ণভাবে সমর্পিত করেছি। হাত নাড়িয়ে বুলেট তাড়াই। হাত নাড়িয়ে বুলেট তাড়ায় মানে কি? বুলেট তাড়ানোর জন্য কি লাগে? বুলেট প্রুফ জ্যাকেট লাগে, না হলে কি বুলেট তাড়ানো যায়? তাই বলছে হাত নাড়িয়ে বুলেট তাড়াই। কেন হাত নাড়িয়ে আমি কেন বুলেট তাড়াবো? কারণ হাত হলো সেই ভালোবাসার প্রতীক, যেখানে কোনো অন্ধ বিশ্বাস বা যেখানে ভীতি প্রবেশ করতে পারে না। সেজন্যই বলছে আমি এখন হাত নাড়িয়ে বুলেট তাড়াই। বুলেট কি জিনিস? বুলেট হচ্ছে, মনে রাখবে, এক প্রকার ধাতুর বস্তু। সাধারণভাবে বন্দুক, পিস্তল, রাইফেলে এই টোটাগুলো ব্যবহার করা হয়। এই টোটাগুলোর কার্তুজকেই কিন্তু বুলেট বলে। এগুলো কিন্তু গায়ে লাগলে কিন্তু একদম সেখানেই একটা বিপদ ঘটে যেতে পারে। তো সেরকম, তো সেই বুলেট তাড়াতেই কবি কিন্তু গায়ে গানের বর্ম চালান। আর কেন দাঁড়াচ্ছেন আমি সেটা বললাম, যে এই যে অগ্নাস্ত্র নিক্ষিপ্ত যে প্রাণঘাতী যে ধাতব পিণ্ড বা বুলেট, যা কিন্তু মানুষকে মৃত্যু নিতে পারে, তাই কবি বুলেট তাড়ানোর উপায় হিসেবে গানের বর্ম পড়েছেন। পরের লাইনটাতে লেখা রয়েছে গানের বর্ম আজ পড়েছি গায়ে। বুঝেছো? ও আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে হাত নাড়ানো। হাতটা কেন নাড়লাম আমি? কারণ হাত নাড়িয়ে মানে কি, যে বললাম, নিজেকে আত্মসমর্পিত করে, যাতে করে কেউ আমাকে বুলেট না মারতে পারে, আর বুলেট মারলেও আমার হাতে লেগে সেটা বেরিয়ে যেতে পারে।
যাই হোক, পরের লাইন, গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে কর্কট। গান তো জানি একটা দুটো, কেন? নিজের গানকে কি বলেছেন কবি? বলেছেন যে আমার কাছে যা আছে কেবল সেটা হলো একটা দুটো গান, অস্ত্রের বিরুদ্ধে আমি এটুকুকেই পুঁজি মনে করব, এই পুঁজিটুকুই আমি জোরদার করে তুলব এবং সেগুলোকে খড়কুটো মনে করে আমি এগিয়ে যাব। আঁকড়ে ধরে সে খড়কুটো, তাই বলছে কি বলছে? গান তো জানি একটা দুটো, মানে আমার বেশি গান জানা নেই, আমার যেটুকু আছে আমি সেটুকু দিয়েই গান জানবো। কেন? কারণ রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্ত মুছি শুধু গানের গায়ে মানে কি? যে বিপদ। রক্ত কি? রক্ত হলো জীবদেহের তরল যে যোগকলা, যা শরীরকে তাজা রাখতে সবসময় ভূমিকা পালন করে। তো কবি এখানে কি বলেছে? এখানে বলেছে যে মৃত্যু বা হত্যার প্রতীক হিসেবে কিন্তু এখানে রক্ত কথাটা ব্যবহার করা হয়েছে। তাই রক্ত মুছি শুধু গানের গায়ে, মানে এই যে মানুষ যে হত্যা করছে, যে অস্ত্র নিয়ে যে লীলাখালা করছে, সেইটাকে আমি কি করছি? এই গানের গায়ে আমি সেটা মুছে দিচ্ছি। মৃত্যুটাকে আমি গানের সঙ্গে তুলনা করলাম, গান দিয়ে আমি মৃত্যুকে জয়লাভ করার চেষ্টা করছি। তারপরে কি বলছে? মাথায় কত শকুন চিল। শকুন চিল কারা? শকুন চিল হলো সেই দল যারা যুদ্ধবাজ, যারা দখলকারী, যারা আগ্রাসী, যারা মাংসলোলুপ, সেই নরখাদকের দল, যারা কিনা অস্ত্র ছাড়া চলতে পারে না, যারা অস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখায়, তাদের কথা বলছে যে মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। এখানে একটা কোকিল কিসের প্রতীক? এখানে একটা কোকিল হলো সেই ভালোবাসার প্রতীক, সেই প্রিয় জিনিসের প্রতীক, যে কিনা কি করবে না, গান বাঁধবে সহস্র উপায়ে। কারণ কি? আমার কাছে তো দুটো একটা গান আছে, ওই দুটো একটা গান দিয়ে হাজার উপায়ে হাজার গান তৈরি হয়ে যাবে এবং মানুষের মধ্যে সেই ভালোবাসার বাতাবরণ ক্রমশ আরো ধীরে 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 প্রকৃষ্ট হবে। পরের লাইনে কি বলছে? অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। আবার সেই একই আহ্বান, প্রথম লাইনে আমি যেটা ব্যাখ্যা করেছিলাম, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম মানে কি? বর্ম হলো যুদ্ধ সজ্জার উপকরণ। বর্ম খুলে ফেলবো কেন? সাধারণভাবে মানুষের যখন আর যুদ্ধ করার দরকার নেই, তখন মানুষের কি করে? বর্ম খুলে ফেলার দরকার, আর দরকার নেই। তাই বলছে নিরাবরণ মানুষ আর বর্মধারী মানুষ এক নয়। নিরাবরণ মানে যারা কিছু পড়ে নেই, আর যারা সবকিছু পড়ে আছে। যারা পড়ে আছে, কেন পড়ে আছে? ভয়, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, তাই তারা পড়ে আছে। তাই কবি তাদের বলছেন যে এই বর্মটা খুলে ফেলো, এই বর্ম খোলো, এই ভয়টা দূর করো। তুমি যদি বর্মটা খুলে দাঁড়াও, তাহলেই দেখবা নিজের আত্মাকে অনুভব করা যাবে, নিজের মনকে অনুভব করা যাবে। তাই বর্ম খুলে দেখো আদুর গায়ে। আদুর শব্দের অর্থ কি? খোলা গায়ে। খোলা গায়ে তাকিয়ে দেখো, দেখো সবকিছুই আনন্দ পাবে। কি বলছে পরের লাইন? গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালককে, ঋষি বালক বলতে ঋষিদের নন্দনকে বোঝালেও কবি কিন্তু এখানে অস্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো গানকে ঋষি বালক কল্পনা করেছেন। কি বললাম? যে কল্পনাটা করলো, গানের কল্পনা। আমার একটাই গান, সেই গানটা বাঁধবে কোকিল, সেই গানের কথা বলেছেন এখানে। কি বলেছে? গান দাঁড়ালো ঋষি বালক। তাহলে ঋষি বালকটাকে, ঋষি বালক হচ্ছে ঋষিদের নন্দন বা ঋষি বালক পুত্র, ঋষির পুত্রকে ঋষি বালক বলা হয়। কিন্তু এখানে কি? এখানে কিন্তু ঋষি বালক মানে কিন্তু মূল কথা কি বললাম? যে অস্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো যে গান, সেই গানকেই কিন্তু ঋষি বালক কল্পনা করা হয়েছে। মাথায় গোজা ময়ূর পালক। ময়ূর পালক কার মাথায় গোজা থাকে? আমরা সবাই জানি ময়ূর পালক কৃষ্ণের মাথায় গোজা থাকে। কেন? কারণ কৃষ্ণের হাতে থাকে সেই শান্তি সংস্থাপক, কৃষ্ণের হাতে বাঁশি থাকতো। কবি তেমনি ঋষি বালক হয়ে যেন অস্ত্রের বিরুদ্ধে এই শান্তির সপক্ষে ময়ূর পালক ধারণ করে কণ্ঠে গান নিয়ে দাঁড়াতে চান। বোঝা গেল নিশ্চয়ই কি বললাম কথাটার মধ্যে? গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, মানে তিনি সেই শিশু কৃষ্ণের মতো শান্তি প্রতিষ্ঠার জন্য, শিশু কৃষ্ণের মতো শান্তি প্রতিষ্ঠার জন্য কি করতে? ময়ূর পালক ধারণ করে কণ্ঠে গান নিয়ে দাঁড়াতে চান। না কার বিরুদ্ধে? অস্ত্রের বিরুদ্ধে। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তোমায় নিয়ে বেড়াবে গান, তোমায় নিয়ে মানে কে? এখানে সুর, গান, এটা কি? এটা হলো একটা সার্বজনীন ভাষা। বলা হয় হিংস্র ও প্রাণীদের সুরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কেন? কারণ যেখানে অস্ত্র কাজ করে না, সেখানে কিন্তু ভালোবাসা কাজ করে। তো সেই ভালোবাসার রূপ নিয়েই কিন্তু কবি জয় গোস্বামী এই কথাটা লিখেছেন। কি লিখেছেন? তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, মানে কোথায় কোথায় বেরোবে? সব জায়গায়, যেখানেই তুমি যাবে, যেখানেই হিংসা রয়েছে সেখানেই ঘুরে বেড়াবে। দেশ গায়ে, সমস্ত অঞ্চলে, সমস্ত জায়গায় এই গান ব্যাপ্ত করে যাবে।
যার জন্য কিন্তু দেশ গা কথাটি তিনি এখানে ব্যবহার করেছেন। যে ক্ষুদ্র জায়গায়, আঞ্চলিক ছোট ছোট জায়গায় আছে, প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাতে আমি এটা পৌঁছে দেব। কি পৌঁছে দেব? যে না, আমার ভালোবাসার সঙ্গীত সেই মানবতার প্রতীক। তারপরের লাইনে আবার বলেছেন, কি বলেছেন? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আবার তিনি বলেছেন যে অস্ত্রটা রেখে দাও, অস্ত্রটাকে নিয়ে গানের পায়ে রাখো, মানে কি ভালোবাসার মধ্যে দিয়ে রাখো। এই হলো মূল কবিতার মূল আলোচনার বিষয়। তাহলে আমরা কি বুঝলাম শেষ পর্যন্ত? কবি হলেন একজন মানবতার প্রতীক, ভালোবাসার প্রতীক, সত্যকে, বাস্তবকে মেনে নিয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলার একটা রূপকার হলেন কবি জয় গোস্বামী। যেন আমাদের মনের কথাগুলো, আমাদের ভাবনার কথাগুলো জয় গোস্বামী তার এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় খুবই সুন্দরভাবে প্রস্ফুটিত করে তুললো। তা আশা করি আমাদের কবিতাটি ভালো লেগেছে। প্রতি বছর কিন্তু মাধ্যমিকে এখান থেকে প্রশ্ন আসে, তো বিষয়টি তোমরা আরো ভালো করে নাও এবং পরবর্তীতে এই অধ্যায় থেকে কি কি প্রশ্নগুলো তোমাদের আসে সেই বিষয়েও আমি তোমাদের আলোচনা করব। তো আমি আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তবে ধন্যবাদ।